আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আজ যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের রাজনৈতিক অঙ্গনে এখন যে নানামুখী শক্তি কাজ করছে, সেই শক্তিগুলো এরকম বিভাজিত হওয়ার কারণটা কি? প্রথমেই বলে রাখি, যে যেখানে যায় কিছু নিয়ে কিছু একটা পাওয়ার চেষ্টা করছে। রাজনীতিতে যারা আছে তাদেরও একটা অবজেক্টিভ আছে। অবজেক্টিভটা কি? জনগণের সেবা এবং ক্ষমতার লোভ। রাজনীতি করলে আপনি জনগণের কাছাকাছি যেতে পারেন, জনগণের জন্য কাজ করতে পারেন এবং জনগণের জন্য কাজ করতে গিয়ে আপনি নিজেকে খুব গুরুত্বপূর্ণ হিসেবে সমাজে প্রতিষ্ঠা করতে পারেন। এই কাজটা যে আপনি করছেন, এই কাজটা করতে গিয়ে আপনি জনগণের নানা রকম প্রবলেম সলভ করতে গিয়ে হয়তোবা কোনো স্বার্থের মুখোমুখি হবেন অথবা নিঃস্বার্থভাবে জনগণের জন্য কাজ করবেন। এখানে আপনার লাভ হতে পারে অথবা ক্ষতিও হতে পারে। বাংলাদেশ যেহেতু একটা অভাবী জনপদ, বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী যে বাংলাদেশ, সেই বাংলাদেশে আমরা যেটা দেখতে পাই, মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশ ছিল দুর্ভিক্ষ পীড়িত একটা জনপদ ছিল। কম্বল, আমাদের শেখ মুজিবুর রহমান যে কথাটা বলেছিল, সবাই অনেক কিছু পায়, আমি পেয়েছি চোর, আমার কম্বলটা কোথায়? সো স্বাধীনতার পরবর্তী যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশে সারা পৃথিবী থেকে প্রচুর সাহায্য সহযোগিতা এসেছিল এবং জনপ্রতি হিসাব করলে প্রত্যেকের জন্য এনাফ সাহায্য ছিল। কম্বল যদি প্রত্যেক মানুষের জন্য একটা করে এসে থাকে, শেখ মুজিব একটা পাওয়ার কথা ছিল, কিন্তু শেখ মুজিব সেটা পাননি। কেউ না কেউ সেটা মেরে দিয়েছে। এবং এই কথাটা এই জন্য নিয়ে আসছি যে বাংলাদেশের ৭১-এর যে স্বাধীনতা, যেখানে আমাদের লক্ষ লক্ষ মা বোন রক্ত দিয়েছে, সম্ভ্রম হারিয়েছে, বাস্তুচ্যুত হয়েছে, নিহত হয়েছে, সশস্ত্র যুদ্ধ করেছে ৯ মাস। এমন একটা অর্জনের পরে আমাদের যদি এই অবস্থা হয়, লুটপাট কেন্দ্রিক এই যে আমাদের বাংলাদেশের সমাজ, সেই সমাজে এখন কি তার কোনো পরিবর্তন হয়েছে? আপনি তার কোনো পরিবর্তন দেখতে পাবেন না। সে ৭১ পরবর্তী বাংলাদেশ, ৭৫ পরবর্তী বাংলাদেশ, এরশাদের সময়কার বাংলাদেশ, ৯০ পরবর্তী বাংলাদেশ, হাসিনার সময়ের বাংলাদেশ, এখনকার বাংলাদেশ, সব বাংলাদেশে মোটামুটি দুর্নীতি, চাঁদাবাজি, মাস্তানি, অপহরণ, ঘুম, এই কাজগুলো কিন্তু চলমান আছে। বিচার বহির্ভূত কাজ চলমান আছে। যারা যারা বড় বড় চেয়ারে আছে তারা বেসিক্যালি বড় বড় চোর। আপনি যদি সৎ হন, আপনি সমস্ত পজিশন আপনি পাবেন না, কারণ আপনি চোরদেরকে সার্ভ করে আপনাকে উপরের দিকে যেতে হয়। আপনারা যারা মাফিয়া মুভিগুলো দেখেন, যেমন গডফাদার মুভির কথা বলতে পারেন, গডফাদার, তাদের নানা রকম লেয়ার থাকে, প্রাচীন রোমান সাম্রাজ্যের মতো না, লিজিয়ন, নানা রকম লেয়ার থাকে, সোলজার্সে নানা রকম লেয়ার থাকে। ওই লেয়ারগুলা পার হয়ে আপনাকে তারপরে একেবারে ক্ষমতার শীর্ষে উঠতে হয়। তাহলে আমাদের এই যে বর্তমান যারা উপদেষ্টা পরিষদে আছে, তাদেরকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? তারা যার যার ফিল্ডে মোটামুটি নাম করা, তাদেরকে যে কোনোভাবেই হোক কেউ না কেউ প্রমোট করে পাবলিক ফিগার বানিয়েছে এবং তারা কারো না কারো পারপাস সার্ভ করছে। ঠিক আছে, আমরা দেখেছি হাসিনা সরকারের যে পরবর্তী যে সময়টা, সেই সময়টাতে আমরা দেখেছি কাদের প্রাধান্য বেশি। আবার হাসিনা সরকারের সময় আমরা দেখেছি সরকারে কাদের সেইংটা খুব বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। অথবা আমরা দেখেছিলাম যে আমাদের যে নির্বাচনটা ছিল ডিসেম্বর জানুয়ারির দিকে, সেই নির্বাচনের সময় কাদের মুখ্য ভূমিকা ছিল এবং কাদের পিছু টানে নির্বাচনটা আসলে সুষ্ঠু হতে পারেনি। এগুলো সব হচ্ছে ফোর্স, যে ফোর্সগুলো কী করে, ক্ষমতাকে এক ডিরেকশন সেট করে। জনগণের যে চাওয়া, সেই চাওয়াটা কি বিপ্লবের মধ্য দিয়ে অর্জিত হয়েছে? সেটা বলা যাবে না অর্জিত হয়েছে। এখানেও মাস্টার মাইন্ড কেউ ছিল,
মাস্টার মাইন্ড তার মেটিকুলাস প্ল্যান দিয়ে কি করেছে, তার স্বার্থ হাসিল করেছে। দেশের জন্য কিছু হয়েছে সেটা বলা যাবে না। আমরা শুনেছিলাম যে বাংলাদেশে ২৬ লাখ ভারতীয় কাজ করে। কোথায় এখন তারা? কয়জনকে ফেরত পাঠানো হয়েছে? এগুলা ছিল কি প্রোপাগান্ডা টাইপের কথা। এখন আমরা শুনতে পাই পুলিশ বাহিনীতে ৮০ ভাগ লোক ছাত্রলীগের। এটাও একরকমের প্রোপাগান্ডা টাইপের কথা বলা যেতে পারে। তাহলে বাকি ২০% কারা? তাহলে আমাদের কি কি আছে? ছাত্র দল আছে, ছাত্রলীগ আছে, ছাত্র শিবির আছে। বাংলাদেশের লোকজন কোথায়? বাংলাদেশের লোকজনকে আমরা কীভাবে ভাগ করছি? ছাত্র দল, ছাত্র শিবির, ছাত্রলীগ, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, ইসলামী আন্দোলন, ছাত্র সংস্কার, রাষ্ট্র সংস্কার, এরকম নানা ভাগে আমরা ভাগ করছি। সো বাংলাদেশটা কোথায় আছে? সেই প্রশ্নটা আমরা কি খুব বেশি করি? আমাদের মধ্যে যারা রাজনীতি করেন তারা কি খুব বেশি কিছু করেন? আমি সেটা জানি না, আমার মনে হয় না তারা সেটা করেন। আলটিমেটলি টিকে থাকার সংগ্রামটা হচ্ছে কি টিকে থাকার। কে কাকে মেরে, কে কাকে ডমিনেট করে কতটুকু ক্ষমতা পাবে। এই যে ছাত্রদের সাথে বিএনপির যে ক্ল্যাশ চলতেছে, অথবা বিএনপির সাথে জামাতের যে ক্ল্যাশ চলতেছে, অথবা আওয়ামী লীগের সাথে এই যে বিএনপি, জামাত বা ছাত্রদের যে ক্ল্যাশ আছে, এই ক্ল্যাশটার একটাই অবজেক্টিভটা কি? কে কাকে মেরে ক্ষমতা পাবে, বাংলাদেশকে শাসন করে নিজেরা নিজেদের স্বার্থ হাসিল করবে, নাকি অন্য কিছু? অন্য কিছু হলে বাংলাদেশকে যে কেউ একজন শাসন করলেই তো হয়। আমরা জানি যেই লাউ সেই কদু। 50 বছর বাংলাদেশকে কেউ না কেউ শাসন করেছে। বাংলাদেশে পজিটিভ কোনো পরিবর্তন কি এসেছিল? গণতন্ত্র, ঠিক আছে, আমরা গণতন্ত্র দেখেছি 90 পরবর্তী। আমরা দেখেছি সবাই মোটামুটি চেষ্টা করেছে ক্ষমতাটা লম্বা করার জন্য, নিজেরা আবার ফেরত আসার জন্য। জনগণের জন্য কাজ করেছে সেটা বলা যাবে না। বাংলাদেশ যেহেতু অভাবের জনপদ, সুতরাং এখানে কি হয়েছে, কিছুদিন পর পরই লোকজন কি হয়েছে, বীতশ্রদ্ধ হয়ে গেছে যে এরা কাজ পাচ্ছে না, এরা কিছু করছে না জনগণের জন্য, এরা নিজেদের আখের গোছাচ্ছে। যেমন এই যে জুলাই পরবর্তী যে সরকারটা আসলো, তারা মোটামুটি বাংলাদেশে 80% লোকের সাপোর্ট নিয়ে ক্ষমতায় এসেছিল। এখন তাদেরকে কত পার্সেন্ট লোক সাপোর্ট করে? 20%। রাজনৈতিক দল যদি তাদের সমর্থনটা তুলে নেয়, তাদের পিছনে 5% লোকেরও সাপোর্ট নাই। কারণটা কি? কারণটা হচ্ছে লোকজনের একটা চাহিদা ছিল। লোকজনের চাহিদা ছিল যে অপশাসন। লোকজন দ্রব্যমূল্যে নিষ্পেষিত হচ্ছে, ব্যাড ট্যাক্স দিয়ে নিষ্পেষিত হচ্ছে। লোকজনের আশা ছিল সরকার তাদেরকে এই সমস্ত বার্ডেন থেকে কিছুটা হলেও কমাবে। আমরা দেখতে পাচ্ছি দ্রব্যমূল্য বাড়তেছে, মুদ্রাস্ফীতি বাড়তেছে, মূল্যস্ফীতি বাড়তেছে, কর্মসংস্থান লোকজন হারাচ্ছে, ইকোনমিতে প্রাণচাঞ্চল্য নাই, নানা রকম ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে, 70% বিদেশি বিনিয়োগ বাংলাদেশ থেকে চলে গেছে, ইপিজেড অনেকগুলো যেগুলো করার কথা ছিল সেগুলো বন্ধ হয়ে গেছে, শিক্ষাক্ষেত্রে নানা জায়গাতে নানা রকমের অশান্তি শুরু হয়ে গেছে, ছাত্ররা এখনও শিক্ষায় ফিরে যায়নি। অ্যাটলিস্ট যারা সরকারি প্রতিষ্ঠানে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, তারা এখনও পড়াশোনায় ফিরে যায়নি। রাস্তাঘাটে যে কোনো কিছু নিয়ে তাদের মধ্যে মারামারি হচ্ছে, টিচাররা রাস্তায় নেমেছে। নানা ইস্যুতে দেশ এখন কি হয়ে গেছে, বরং আগের থেকে খারাপ অবস্থার মধ্যে পড়ে গেছে। কৃষক তার উৎপাদনের মূল্য পাচ্ছে না, জিনিসপত্রের দাম এদিকে বাড়তে বাড়তে লোকজনের ক্রয় ক্ষমতা চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে, লোকজন কিনতে পারে না। কৃষক আবার তার পণ্যের দাম পায় না, আলটিমেটলি সে তার খ্যাতি, তার উৎপাদনগুলো ফেলে আসতে হয়, গরু ছাগলকে খাওয়াতে হয়, এমন একটা অবস্থা। সুতরাং বাংলাদেশ এই যে চূড়ান্ত অব্যবস্থাপনার মধ্য দিয়ে আছে, যে বাংলাদেশকে একটা কি বলে চিজের মতো করে যে যেভাবে পাচ্ছে লুটে পুটে খেয়ে নিচ্ছে। বাংলাদেশের জন্য যে কেউ কিছু কাজ করছে না। কেন কাজ করতে হলে আপনি দেখবেন যে মাসুদ এত মোটা হয়ে যাচ্ছে কেন? মাসুদ চিকন হওয়া দরকার ছিল। শুধু কথার মধ্যে না থেকে দেশের প্রত্যন্ত অঞ্চলে ঘুরে লোকজনকে কাজের মধ্যে উৎসাহিত করা দরকার ছিল। ক্ষমতা লম্বা করে নানা রকম চেষ্টা না করে এক নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধিকে ক্ষমতায় নিয়ে যাওয়া দরকার ছিল। অথবা যদি বাংলাদেশের জন্য কিছু কাজ করে, সংস্কারগুলো খুব গঠনমূলক সংস্কার,
যোগ্য লোকদেরকে দিয়ে ভালো গঠনমূলক কাজ বাংলাদেশের জন্য করলে একটা ব্যাপার ছিল। আমরা কোনো ক্ষেত্রেই সরকারের কোনো রকম সফলতা আমরা দেখতে পাই না, বরং আমরা দেখতে পাই হাসিনা সরকার যেমন মিগ কিনে অথবা নিউক্লিয়ার পাওয়ার কিনে অথবা বোয়িং কিনে পৃথিবীর নানা দেশকে যেহেতু নানাভাবে ঘুষ দিত, এখন আমরা দেখতে পাই তেল কিনে $2-3 বেশি দামের তেল কিনে, মানে এটা তো বাংলাদেশে যাবে, বাংলাদেশ সাফার করবে, বাংলাদেশের ইকোনমি সাফার করবে, বাংলাদেশের লোকজন সাফার করবে, বাংলাদেশের ইন্ডাস্ট্রি সাফার করবে। সো বেশি দাম দিয়ে জিনিসপত্রগুলো কিনে অন্য দেশকে সার্ভ করা, অন্য দেশের পারপাস সার্ভ করা, ক্ষমতা লম্বা করাইত, এই যে অপচেষ্টাগুলা আমরা দেখতে পাই, এগুলা আমাদেরকে বলে যে সব হচ্ছে ক্ষমতা লম্বা করার চেষ্টা, বাংলাদেশকে প্রাধান্য দেওয়া হচ্ছে না। তাহলে আমরা আবার আগের কথায় ফিরে যাই, তাহলে বিএনপির সাথে জামাতের যে ক্ল্যাশ, অথবা ছাত্রদের সাথে বিএনপির যে ক্ল্যাশ, অথবা এখন যে সরকার আছে বৈষম্য বিরোধীদের সাথে যে ক্ল্যাশটা চলতেছে, সবই হচ্ছে কি পাওয়ার স্ট্রাগল, কাকে হটিয়ে কে ক্ষমতাটা পাবে এবং কার ক্ষমতাটা কে কতদূর লম্বা করবে, এভাবেই চলছে। প্রতিযোগিতা না, ইউ হ্যাভ টু ফাইট, অ্যান্ড যার যার জায়গা মতো সে ফাইট করছে, স্বার্থ হাসিল করা, অন্য কিছু না। অন্য কিছু যদি হয় আপনি আমাকে মন্তব্যতে জানান যে এই কাজটা করছে বাংলাদেশের জন্য, এই কাজটা করছে স্বার্থের ঊর্ধ্বে ওঠে, আপনার কথা যদি যুক্তিযুক্ত হয় আমি সেটা মেনে নিতে রাজি আছি। সো বাংলাদেশকে যদি প্রাধান্য দিত, তাহলে লোকজন কী করতো, ওই যে যেমন আমাদের আসিফ নজরুল যে কথাটা বলেছিল, দিন রাত বাংলাদেশের জন্য কাজ করতো, অথচ আমরা 2 দিন আগে দেখলাম একটা বিবৃতি আসলো, কোন শহীদের মাকে সে বলছে এই সমস্ত কাজ আমার না, এটা স্বরাষ্ট্র উপদেষ্টার কাজ, আমাকে বিরক্ত করবেন না। সো এইরকমই না, জিনিসপত্রগুলো হচ্ছে এরকম, আপনি ক্ষমতার কোন দিকে আছেন, আপনি সেই জন্য আপনার বুদ্ধিটা চেঞ্জ হয়ে যাবে। যেমন এই যে আমাদের মোহাম্মদ আরাফাত যখন সরকারে ছিল, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, তারা চূড়ান্ত রকমের না দিবেই না দিবেই না, অথচ এখন নিরপেক্ষ সরকার তারা চাচ্ছে। 2 দিন আগে মানে তার একটা ভিডিও বার্তা বা অডিও বার্তা দেখা গেছে, অথবা ফেসবুক পোস্টে আমরা সেটাই দেখে পেয়েছি যে তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ নির্বাচনের জন্য কত দরকার। তাহলে ক্ষমতার কোন দিকে আছেন, অথবা আপনি লাইনের কোন দিকে আছেন, এই সাইডে আছেন নাকি ওই সাইডে আছেন, তার উপর ভিত্তি করে সব কিছু চেঞ্জ হয়ে যায়। ডক্টর ইউনূস ক্ষমতার অন্যদিকে যখন ছিল সুন্দর সুন্দর কথা আসতো, এখন ওই কথাগুলো আর আসে না। আসিফ নজরুল অথবা যারা যারা আছে, ক্ষমতা যেহেতু চেঞ্জ হয়ে গেছে, পাওয়ার স্ট্রাগলে যেহেতু তারা এখন অন্যদিকে চলে গেছে, সুতরাং তাদের বুদ্ধিটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমাদের জনগণ হিসেবে আমাদের কাজটা কি, জনগণ হিসেবে আমাদের কাজটা হচ্ছে যত যাই কিছু হোক আমাদেরকে যোগ্য লোকদেরকে, যারা ত্যাগী, যারা দেশের জন্য পরীক্ষিত, তাদেরকে প্রমোট করতে হবে। সেটা সোশ্যাল মিডিয়াতে হতে পারে, সেটা মাঠে হতে পারে, রাজনীতির মাঠে, সেটা ভোটের মাঠে হতে পারে, সেটা যে কোনো জায়গাতে হোক। এখন কথা হতে পারে যে আপনি কীভাবে বুঝবেন যে সে ত্যাগী কিনা, সে ভালো কিনা, তাকে অবশ্যই আপনার কিছুদিন তাকে ফলো করতে হবে, তার ইতিহাসটা আপনার একটু একটু জানার চেষ্টা করতে হবে। সো যার যার পজিশন থেকে আমরা যদি নিজেদের দায়িত্ব পালন না করি, নিজেরা যদি আমরা রাইজ অ্যান্ড শাইন যেটাকে বলে, নিজের বয়সকে যদি না শোনায় যে না আমার বয়সও সবার মাঝে হারিয়ে যাবে না, আমার বয়সটাও, একটা কথা আছে না, কণ্ঠ আঁকো জোরে তোমায় আমার দেখা হবে অন্য গানের ভরে। সো কণ্ঠটা জারি রাখতে হবে, চিৎকারটা চালিয়ে যেতে হবে। হাসিনার সময় আমরা যেরকম চিৎকার করেছিলাম, এখন আমাদের চিৎকার করতে হবে, সামনে যারা আসবে তাদের বিরুদ্ধে আমাদের চিৎকার করতে হবে যদি তারা দেশের জন্য কিছু না করে। কারণ হচ্ছে তারা কেউ না, অ্যাজ এ পার্সন দে আর নো বডি। আমরা জনগণ তাদেরকে শক্তিমান করি। জনগণ কারা? জনগণ সরকারি কর্মকর্তা হতে পারে, কর্মচারী হতে পারে, স্কুল কলেজের শিক্ষার্থী হতে পারে, শিক্ষক হতে পারে, চাকরিজীবী হতে পারে। অ্যাজ এন ইন্ডিভিজুয়াল ইউ আর নো বডি। অ্যাজ এন ইন্ডিভিজুয়াল কেউ কারো কিছু করার ক্ষমতা নেই সংগঠন ছাড়া। এবং সেই সংগঠনের প্রধান হিসাবে আছেন তারেক রহমান, আছেন খালেদা জিয়া, এদিকে আছেন শেখ হাসিনা, এদিকে আছেন শফিকুর রহমান জামাতের আমির।
আবার আর্মিতে কে আছেন, জেনারেল ওয়াকার। এরকম করে সংগঠিত হতে হবে। সংগঠিত যতদিন পর্যন্ত আপনি না হতে পারবেন ততদিন পর্যন্ত আপনাকে সবাই পিষে মেরে ফেলবে, পিষতে থাকবে নানাভাবে, নিজেদের স্বার্থ আদায় করে নেবে। এবং সংগঠিত হওয়া সেটাই বড় একটা কারণ, সংগঠিত হওয়া সেটাই বড় একটা কারণ, নিজেদের আখের গুছিয়ে নেওয়া। কিন্তু জুলাই যে গণ অভ্যুত্থানটা হয়েছিল, সেই গণ অভ্যুত্থানের যে মূলনীতিটা ছিল সেটা ছিল আদর্শিক না, মেধা কোটা, কোটা না মেধা, মেধা। সভ্য সমাজে মেধা দিয়েই চলে, কিন্তু আমাদের সমাজটা যেহেতু অসভ্য, আমরা যেহেতু অনেক পিছিয়ে পড়া জনগোষ্ঠী, এখানে ফাইট চলবে। এখানে মেধা, যোগ্যতা এগুলা থেকেও যেটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে সেটা হচ্ছে সংগঠিত হওয়ার ক্ষমতা। সেটা হচ্ছে কে কাকে দাবিয়ে রাখবে, আর দাবিয়ে রাখতে পারবে না, দাবিয়ে রাখবে। ঠিক আছে? সো সংগঠিত হলে দাবিয়ে রাখা যায় না। এখন আপনারা যারা আছেন, যারা বাংলাদেশের জন্য ভালো চিন্তা করেন, তারা তো সংগঠিত না, তারা বিচ্ছিন্ন জনগোষ্ঠী। সো সংগঠিত কারা, রাজনীতি কারা করে, ওই একই বৃত্তে চলতেছে। ঠিক আছে? সো রাজনীতিতে যদি আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া ফলো করা হতো, রাজনীতিতে যদি মেধাকে ফলো করা হতো, সেক্ষেত্রে হয়তো বা পরিবর্তনটা আমরা ধীরে ধীরে দেখতে পেতাম। এখন ছাত্ররা মেধা না কোটা, অবশ্যই এখানে মেধার খুব বেশি কিছু নাই, কেন যারা পড়ুয়া তারা কিন্তু পড়াশোনা চলে গেছে। যারা এখন রাজনীতিতে আছে তারা বেসিক্যালি ওই সংগঠিত হচ্ছে। কি জন্য সংগঠিত হচ্ছে? ক্ষমতার মধুমেহ খাওয়ার জন্য। যা যা কিছু হচ্ছে, নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী, এটা ওটা, ছাত্রদের নাগরিক কমিটি, এগুলো হচ্ছে সংগঠিত হয়ে কি করা, একের উপর অন্যের দায়টা চাপিয়ে দেওয়া, চেপে রাখা। ঠিক আছে? সেজন্য আমরা দেখছি ভোট দিচ্ছে না, ভোট দেওয়ার আগে নানা রকম কৌশল করা হচ্ছে, অথবা ভোট দিতে গেলেও যেটা দেখা যাবে সংস্কারগুলো কিছুই হবে না, আগের মতো করেই চলবে। প্রার্থী নিজেদের মধ্যে নিজেরা মানে একটা সিন্ডিকেট চলতে থাকবে, বড় ভাই ছোট ভাই ওই খেলাগুলো চলবে, অন্য কিছু হবে না। আপনি যদি মনে করেন যে অন্য কিছু হবে, সেক্ষেত্রে আপনি এখনো বড় হতে পারেন, আপনি এখনো ছোট রয়ে গেছেন, আপনি অনেক কিছু জানেন না। ঠিক আছে? সো আমরা অনেক কথা বলেছি, অনেক লম্বা আলোচনা করেছি। আপনাদের যদি ভিন্ন মতামত থাকে মন্তব্যে আমাদেরকে জানাবেন, আমরা কোথায় কী ভুল বলেছি, আমরা আমাদের মতামত পরিবর্তন করে নিতে পারি যদি যুক্তি দিয়ে আপনি আমাদের অবস্থানটা খণ্ডন করতে পারেন। ভালো থাকবেন, ধন্যবাদ।